শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার জন্ম দেয়। সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্য দলের ভেতরে বাইরে নানা মহলে আলোচনা হচ্ছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি নেতাদের বক্তব্যে বিব্রত বিএনপি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল আউয়াল ঠাকুর। দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় নেতাদের বক্তব্যে বিব্রত বিএনপি বিব্রত এর কিছু নমুনা বা ইঙ্গিত যদি আমরা বলি, সাম্প্রতিক সময়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের যে বক্তব্য এবং তাকে নিয়ে আজকেও দিনভর তার বাসার সামনে বিভিন্ন রকম বিক্ষোভ, এবং এ নিয়ে উনি ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে। তো এবং দলের পক্ষ থেকে একটি শোকজ করা হয়েছে তাকে। সার্বিকভাবে বিষয়গুলো এর আগেও আমরা দেখেছি বিএনপির বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তাদের বিভিন্ন বক্তব্য দলকে বিব্রত করেছে, নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কিভাবে দেখছেন বিষয়টি? আপনাকে ধন্যবাদ আজকের সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, শুরুতেই একটা হাদিসের কথা বলে শুরু করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে মানুষ যখন বিপদে থাকে তখন সে অনেক বেশি দায়িত্ববান থাকে, ভুল কম করে, কিন্তু যখন তার বিপদ কেটে যায় তখন সে ভুল করে, অদায়িত্বশীল হয়, কিছুটা অ্যারোগেন্স হয়। সো আমরা যদি দেখি যে এই যে নেতৃত্ব, রাজনীতি, পাবলিক পজিশন একটা দায়িত্ববান জায়গা, রেসপন্সিবল পজিশন থেকে রেসপন্সিবিলিটি প্রদর্শন করবে, এইটাই হলো জনগণের আশা। জনগণের একটা প্রত্যাশা থাকে যে রাজনীতিবিদরা চরিত্রবান হবে, সুভাষ্য হবে এবং অ্যাকোমোডেটিভ হবে। তাদের কথায় এবং কাজে দায়িত্বের বহিঃপ্রকাশ ঘটবে এবং কোনো রকম আমিত্ব থাকবে না, কোনো রকম অহমিকা থাকবে না, কোনো রকম অ্যারোগেন্স থাকবে না, কোনো রকম মুই কি হনুরে সেই ভাব কখনই তাদের কথায় যাতে প্রকাশ না পায়। কিন্তু অনেকেই এই যে গাইডলাইন্সগুলো এগুলো নিতে পারে না এবং ভুল করে বসে। আপনি জানেন যে এই পতিত সরকার, আমরা সেই সময় কিছু চাটুকারদের কথা শুনেছি যে শেখ হাসিনাকে হজরত বলা শুরু করেছিল, মনে আছে না আপনার? মনে আছে, হ্যাঁ, আব্দুল মাহমুদ স্বপন। তারপর আমরা আমাদের ধর্ম থেকে জানি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নবী আসবে না, পারলে তো শেখ সাহেবকে নবী বানায় ফেলে। আমরা তো সেই সব বিভিন্ন বন্দনা শুনেছি। সো যখন এই ফ্যাসিজমের পতন হলো, যখন এই ধরনের একটা স্যাক্রিফাইস হলো, যেখানে 1500 মানুষ তাদের জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ তাদেরকে চক্ষু অন্ধ হয়ে গেছে, তারা এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছে না, অনেকে এখনও বিছানায় কাতরাচ্ছে, সেই মুহূর্তে এমন কোনো কথা বলা উচিত না যাতে কোনো একটি ব্যক্তি, কোনো একটি নাগরিক ইনসাল্ট ফিল করে। যদি এ ধরনের কোনো কথা প্রকাশ পায় তাহলে এইটা মানুষ অত্যন্ত নেগেটিভলি নেয়। এখন এইটা একদিকে, আর একদিকে হলো আমাদের অদায়িত্বশীল কিছু মিডিয়া রয়েছে। আমি সব মিডিয়ার কথা বলছি না, স্পেশালি সোশ্যাল মিডিয়া। এখন এইখানে যদি কাটপিস করে, এইখানে যদি ডক্টরেট করে, এইটা অনেক মানুষ হয়তো ওই আইকিউ নাই বা ওই দিকে যায়ও না, কথা খণ্ডিত বক্তব্য শুনে তারা একটা পারসেপশন সৃষ্টি করে। হ্যাঁ, আমি ফজলুর রহমান সাহেবকে পার্সোনালি চিনি, অত্যন্ত সুদীজন, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, দায়িত্ববান কথা বলে। এখন তার পুরো বক্তব্য না শুনে একটি অংশ শুনলে হয়তো বক্তব্যের পুরো স্পিডটা পাওয়া যাবে না। সেই জন্য আইনে একটা কথা আছে যে হেডলাইন দেখে আপনি কোনো নিউজ বিচার করতে পারবেন না, সিং দ্য হেডলাইন। তো সেই জন্য এরপরও যদি মানুষ ইনসাল্টেড ফিল করে তার কারো কোনো কর্মে এবং কথায়,
তাহলে এইটা তারই দায়িত্ব সেইটাকে সঠিক জায়গায় আনা, কারেকশন দেওয়া, সেইটাকে ব্যাখ্যা দেওয়া। সেই জন্য আমি বলবো যে এরপরেও যারা রাজনীতি করে, স্পেশালি যারা মানে সিনিয়র নেতা, তাদের কথা এবং কর্মে অত্যন্ত দায়িত্ববান হতে হবে। আমি তাদেরকে দেখাতে হবে যে তারা হলো আপনার ফলস গাছ, যেখানে বড়ই গাছে যে ঢিল মারে বড়ই পড়ে, কিন্তু বড়ই গাছ তো কোনো কথা বলে না। নেতাদের চরিত্র হবে তারা এক একটা ফলস গাছ, ফলবান বৃক্ষ, তাকে ঢিল মারবে, চাকু মারবে, তাকে আরো অনেক কিছু করবে, ডালপালা কাটবে, কিন্তু সে ছায়া দিয়ে যাবে, ফল দিয়ে যাবে, এমন কোনো কথা বলবে না। আর এই ধরনের কথা কারা বলে জানেন? আমি ফজলু ভাইয়ের কথা বলছি না, এই ধরনের কথা বলে এই যাদের শিক্ষার ঘাটতি রয়েছে, যারা কোনোদিন পিয়ন হওয়ার যোগ্য না, যারা কোনোদিন হয়তো কোনো পাবলিক পজিশনে যাওয়ার কোনো সুযোগ ছিল না, পাবলিক পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, কোনো পরীক্ষা কখনো অ্যালাউ হতে পারে না, তখন ওই চাটুকারিতা তাদের একমাত্র পন্থ হয়ে দাঁড়ায়। তখন অনেকে এই চাটুকারিতা করতে যেয়ে এমন কথা বলে, তখন মানুষকে ইনসাল্ট করে। এবং এই রাজনৈতিক দলের নেতাদের একটা বড়, টপ নেতাদের একটা বড় দায়িত্ব আছে চাটুকারদের কীভাবে, স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, চাটুকারদের কীভাবে দূরে সরায় রাখতে পারে, এইটা একটা বড় চ্যালেঞ্জ। চাটুকারদের যারা সরাতে পারে নাই, দূরে রাখতে পারে নাই, তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়ে। ইভেন এই যে চাটুকারিতার কথা আপনি বলছেন, এই চাটুকারিতা যার জন্য করছে বা যার উদ্দেশ্যে করছে, তিনিও তো বিব্রত হন। এবং তখন দায়িত্ব, সেই জন্য আমি প্রেসিডেন্ট জিয়ার ওই কথাটা বলবো। প্রেসিডেন্ট জিয়া একবার ওই যে রংপুরে ভিজিটে গেছিলেন, তো ওই চাটুকারিতা শুরু করছে, তো তার হাতে তো স্টিক থাকতো, পেটে একদম গুঁতো মারছে যে তৈলমেলা বন্ধ করেন, হ্যাঁ। এবং তিনি বলছিল যে আমার লাঞ্চে 3টা আইটেম থাকবে, সেই 3টা আইটেমের বেশি করছে বলে তাকে ভর্ৎসনা করেছে। দ্যাট ইজ দ্য লিডারশিপ কোয়ালিটি, যে তার বুঝতে হবে যে কোনটা সাবস্ট্যান্টিভ কথা, কোনটা চাটুকারিতা। এটা না বুঝলে এই চাটুকারেই তাকে বিপদে ফেলে, আলটিমেটলি পতন হয়। আসবো আবার আপনার কাছে জনাব আব্দুল ওয়াহাব ঠাকুর, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে আজকে অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যাপার আলাপ হচ্ছে, গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে রুমিন ফারহানকে নিয়ে। এর আগেও আমরা দেখেছি বিএনপির বিভিন্ন নেতা, বিশেষ জনাব হাবিবুর রহমান হাবিবের কিছু বক্তব্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এসেছে, শামসুজ্জামান দুদু সাহেবের বক্তব্য এসেছে। এগুলো আসলে কিসের বহিঃপ্রকাশ বা কেন এগুলো ঘটছে, দলকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, নাকি কেবলই যেটি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার কারণে খণ্ডিত অংশ আসছে তাতেই, নাকি তা সেই সব ব্যক্তিদেরও কিছু দায় আছে? আপনার কাছে কি মনে হয়? দেখুন, বন্য হাতি এবং গভীরে থাকা পিপিলিকা সুনামি আঁচ করে, এটা আমরা ইন্দোনেশিয়ার সুনামিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। এর অর্থ হচ্ছেই যে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে পরিস্থিতিকে বিশ্লেষণ করা দরকার। বাংলাদেশের রাজনীতিতে ভাই একটা কথা বলছেন, থার্ড ওয়ার্ল্ড অনেক আলোচনা করেছেন, এটা আমার মানতে হবে যে আমাদের রাজনীতির সাথে ইউরোপিয়ান রাজনীতির একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে তারা রাজনীতিকে কখনো নিজেদের পেশা হিসেবে গ্রহণ করে না। আমাদের এখানে রাজনীতিটা পেশায় পরিণত হয়েছে। পেশায় পরিণত হওয়ার অর্থ হচ্ছে জীবন জীবিকা এবং আয় উপার্জনের একটা মাধ্যম হিসাবে আমরা রাজনীতিকে গ্রহণ করছি। আমরা কর্মী বলি, দলীয় শৃঙ্খলা বলি, যে কথা থেকে উনি শুরু করেছিলেন যে চাটুকারিতা কেন, এই যে মোসাহেবিটা যারা করতে চান, আমি এই আলোচনাটা পরে আসি, কিন্তু মোসাহেবিটা আমরা কেন করি, মোসাহেবিটা আমরা করি এটা যে শুধু রাজনীতিবিদরা করেন তা না, এটা আমলা যান। কারণ কোনো আমলাকেই, আসাদুজ্জামান সাহেবকে একবার একটা প্রশ্ন করেছিলাম, উনি রিটায়ার করার পরে নদীর উপরে একটা দীর্ঘ বক্তৃতা দিলেন প্রেস ক্লাবে। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো খন্দকার মুশতাক সাহেবের আমল থেকে বাংলাদেশ নদী কমিশনের সাথে, ভারতের সাথে বৈঠক করেছেন, তাহলে এতদিন পর্যন্ত এই সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখেন নাই কেন? আর আমলারা রিটায়ারমেন্টের পরে যখন বক্তৃতা দেন তখন মনে হয় তাদের থেকে জ্ঞানী ব্যক্তি বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নাই, অথচ এই লোকটি যখন সার্ভ করেন তখন সবচেয়ে বড় দালালি করেন। কারণটা কি? তার কারণ হচ্ছে তিনি তখন চাকরি করেন, তার বস তাকে যখন অশ্লীল ভাষায় গালাগালি করে তিনি শুধু ইয়েস স্যার বলেন, কিন্তু কখনো প্রতিবাদ করেন না যে আমি এই বাচ্চা না। অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গি ওয়েস্টার্ন কান্ট্রির সাথে বা ইউরোপিয়ান স্টাইলের সাথে আমাদের একটা স্টাইলগত পার্থক্য আছে।
আপনি এই যে বিসিএস এর কথা বলেন, ভাই বলছিলেন চাকরির কথা, আমি তো মনে করি আমি কেন বিসিএস দেব? আমি একটা চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে কেন আমাকে আলাদা কেরানি বানানোর জন্য, রাষ্ট্রকে সাফ করার জন্য এবং রাজা এবং জনগণের মধ্যে প্রজা সম্পর্ক নির্ধারণের জন্য আমাকে কেন পরীক্ষা দিয়ে এই পাশটা করতে হবে? আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটি আমলাতান্ত্রিকতা যেটা আছে মূলত রাজনীতিবিদের কাছে গিয়া সেটা চাটুকারিতায় পরিণত হয়, কারণ তার শিক্ষার অভাব আছে। শিক্ষার অভাব বলতে গেলে অনেক কথা বলা যাবে। ইন্দিরা গান্ধীর শিক্ষা ছিল না, জন মেজরের প্রশ্ন ছিল। শিক্ষা যে সবসময় একাডেমিক হবে এমন কোনো কথা নেই। শিক্ষা প্রফেশনাল, নন প্রফেশনাল, প্রকৃতির শিক্ষা অনেক বড় শিক্ষা। রবীন্দ্রনাথ থেকে দেখি, নজরুল থেকে দেখি, সবসময় যে বই পড়ে একাডেমি হচ্ছে একটি কেরানি বানায়, একাডেমির বাইরেও শিক্ষা আছে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে বা আমাদের সমাজে যে কথাটা আপনি শুরু করেছিলেন, আমাদের সমাজে রাজনীতিবিদদের থেকে যারা শিখতে চান, আমাদের রাজনীতিবিদরা নিজেরাই শিক্ষিত না এবং তাদেরকে শেখার জন্য কোনো একাডেমি নাই। আমলাদের একটা একাডেমি আছে, রাজনীতির একাডেমি কি, কার থেকে শিখবে? আমি সেদিন একজন প্রবীণ রাজনীতিবিদকে দেখলাম বরিশালের, অশ্লীল ভাষায় তিনি একটি গালি দিচ্ছেন। বরিশালের ল্যাঙ্গুয়েজে হয়তো তারা কিছু মাইন্ড করেন না, কিন্তু একজন তার মতো একজন রাজনীতিবিদ যার বাপের নাম তার থেকেও বড়, তিনি অশ্লীল ভাষায় কথা বলছেন। তাহলে তার সন্তান কি শিখছে? তার সামনে যে কর্মীরা তারা কি শিখছে? রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলেন, স্ট্যান্ডার্ডটা কি? আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড বলে কোনো শব্দ নাই। বরঞ্চ আপনাকে শুধু যে রাজনীতিবিদ না তা নয়, আপনাকে একটা বিখ্যাত উক্তি বলি। জহির হোসেন চৌধুরী সাহেবের একটা বিখ্যাত লেখা আছে। তিনি ইরানের সমালোচনা করতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছেন, আমি সেই শব্দটা পুরোপুরি বলি। তিনি বলছেন, খোমেনির ফাটাবাসে কার্টারের অন্য কোষ আটকে গিয়েছে। হয়তো আপনি পলিটিক্যালি ইমপ্লিকেশন অনেক বড় বলতে পারেন, কার্টার, ইরান, কিন্তু আপনি শব্দটি যে ব্যবহার করছেন, যে পাঠক 3, 4, 5, 6, 7, 8, 9 যে ছেলেটি পড়ছে, সে কিন্তু অন্ডকোষ শব্দটার সাথে যুক্ত হচ্ছে যে একটি শিক্ষিত লোক এই শব্দটি ব্যবহার করছে। একসময় আমাদের সাংবাদিকদের, বিখ্যাত সাংবাদিকদের লিখতেন, তাহলে কি কাপড় তুলে দেখাইতে হইবে আমরা মুসলমান? কথাটাকে আপনি বুঝতে হবে। আমরা কিন্তু এই কথাগুলো বলি এবং এই কথাগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা বলি যে খুব বিখ্যাত ব্যক্তিদের এই লেখাগুলো, আসলে তাদের যোগ্যতাটা ওই পর্যন্ত নয় যে পর্যন্ত গেলে তারা তাদেরকে তৈরি করে রাখতে পারে। জনপ্রিয়তা, রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু জনমত মানেই জনপ্রিয় মত নয়। আপনি যদি কোনো অঞ্চলে বেশি লোক যাতায়াত করে তার মানে সে খুব সম্মানিত, এটা মনে করা যাবে না। সমাজ অধিকাংশ লোক মিথ্যা কথা বললে আপনি বলা যাবে না যে মিথ্যাটাই ঠিক। রাইট, সত্য সত্য। বেসিক স্ট্যান্ডার্ডের উপর গিয়ে যদি আপনি দাঁড়ান, তাহলে যে কথাটা আমরা বলছি এখানে আজকে আলোচনা করছেন যে রাজনীতিবিদদের প্রতিক্রিয়া তিনি কোথায় শিখেছেন, আজকে যে কথাটা আমরা আলোচনা করছি, কোনো কোনো রাজনীতিবিদ শুধু তা না। আপনি ধরেন সরকার নির্বাচন ঘোষণা করেছে, এনসিপি একজন নেতা বললেন যে তাহলে লাশ তুলে আনতে হবে। তাহলে তাদের সরকার, মনোনীত সরকার যখন নির্বাচনের তারিখ বলছেন, তখন তিনি বলছেন যে সনদ পাস না হলে যদি নির্বাচন হয় তাহলে লাশ তুলে আনতে হবে। তিনি কি দায়িত্বশীলতার সাথে বলেছেন? যখন বিএনপির কোন রাজনৈতিক নেতা সম্পর্কে আমাদের কেউ কেউ মন্তব্য করেন, প্রকাশ্য মন্তব্য করেন, বা জামাতের সাথে তারা যখন কথা বলেন, তখন কি তারা এটা অনুমান করেন যে এই 2 দিন আগেও তো ফেসিবাদ আন্দোলনে তারা একত্র কাজ করেছেন। আজকে যখন আপনি কথা বলছেন, তখন এটা কাকে বলছেন, কোন ভাষায় বলছেন? এই যে চরমোনাই পিরিয়ডের আলোচনা এখানে কিছুদিন আগে আমরা করেছিলাম, এটা কি কোনো ধর্মীয় ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা? মানুষকে সভ্যতা, ভদ্রতা শেখানোর জন্য যে ইনস্টিটিউশনগুলো দরকার, আসলেই কি আমাদের রাজনীতিবিদরা সেই ইনস্টিটিউশনে নিজেরা কখনো পড়েছেন? তারা কি কখনো প্রশিক্ষণ নিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রটি আমার কাছে আসছে, যে আমাকে ছাত্র সংগঠন হয়েছে, তার ভাষাটা আমার বোঝা উচিত, কোন শব্দে তাকে আমি বকা দেব, কোন শব্দে তাকে আমি আপ্যায়ন করব? জিয়াউর রহমান সাহেবের কথা উনি তুলেছেন। বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন জিয়াউর রহমান সাহেবকে সরাসরি যে সমস্ত ছাত্ররা আঘাত করলো, তিনি দাঁড়িয়ে বললেন যে না, আমি তো এই ঘটনার জন্য নেই, আসো আমরা কথা বলি। টিএসসি থেকে কথা বলেন, মোশাররফ সাহেব সেই থেকে তার অনুগত হলেন। জিয়াউর রহমান কোথায় শিখেছেন? জিয়াউর রহমান তো কোনো রাজনৈতিক দল থেকে এটা শেখেন নাই, তিনি শিখেছেন পরিবারে, পারিবারিকভাবে এবং শিক্ষা থেকে।
তার বাপ, তার পরিবার, অর্থাৎ শিক্ষার জায়গাটা কোথায়? যে কথা আমি বলতে চাই, আমাদের রাজনীতিবিদদের কিন্তু রাজনৈতিক উত্তরাধিকারের কোনো প্রশিক্ষণ নাই। আমরা আমাদের রাজনৈতিক পরিবার থেকে রাজনীতি করছি না। এখন প্রশ্ন হতে পারে রাজনীতি কোনো উত্তরাধিকার? না, রাজনৈতিক উত্তরাধিকার, কিন্তু রাজনৈতিক চর্চাটা কি? আজকে লুটের কথা আসছে, কে করে লুট? চাঁদাবাজির কথা আসছে, কে করে চাঁদাবাজি? দখলি সত্যের কথা আসছে, কে করে দখলি সত্য? মিডিয়ায় সন্ত্রাসের কথা আসছে, কে করে? আমরা কিন্তু সুনির্দিষ্ট করি না আসলে কে করে। এইটা করে তারা করে যারা এর চাবি নাড়ে। তাহলে সেইখানে যদি আপনি হাত না দেন, তাহলে আপনি প্রতিক্রিয়ায় হাত দিয়ে কোনো লাভ হবে না। আগে তো ক্রিয়াটাই হচ্ছে, আমাদের রাজনীতিবিদরা রাজনৈতিক আচরণ জানেন না। যদি আচরণ জানতেন তাহলে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ এই কথা বলতে পারেন না যে আমি ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেব বা বেগম জিয়াকে চুবাই দেব। এটা কোনো শব্দ না। তিনি নিজে যদি এটা বলেন, তার কর্মী কি বলবে? এই যে শিক্ষাটা আমরা শিখছি না কেন? আমরা মনে করি যে একটা স্ল্যাং, তার যাতে আর পুনরাবৃত্তি না হয়, আমরা মনে করি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার মধ্য দিয়েই আমি বোধহয় আসলে জিতে গেলাম। আসলে তা না। ভদ্রতার মানদণ্ডটা শিখতে হলে 3 পুরুষে মানুষ ভদ্রলোক হয়। সহজ কথা হয়, বাপের টাকায় শাহজাদা, নিজের টাকায় রাজা, দাদার টাকায় গাধা। আমাদের তো রাজাই নাই, তারপরে শাহজাদা, তারপরে এগুলো তো রাজনীতিতে আমাদের জেনারেশনই নাই। আমি আসবো আবার আপনার কাছে। আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, যে কথা আমরা আলাপ করছিলাম যে এই যে চাটুকারিতাগুলো কেন হয়, কেন এগুলো করে তারা, এবং করার ফলে যে উদ্দেশ্যে করে, অর্থাৎ একটা কাঙ্ক্ষিত ফল তো লাভ করতে চায়, সেটা পদ পদবি হোক, দলীয় অবস্থান হোক, সেগুলোতে তারা কতটা সফল হয় সেটি একটি বিষয়। আরেকটি বিষয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি বড় রাজনৈতিক দল, অপরাপর রাজনৈতিক দল রয়েছে, এই দলগুলো মিলেই তো 5 আগস্টের আগে একাট্টা হয়ে একটি পতিত স্বৈরাচার সরকার যে তাকে পতন ঘটিয়েছে। কিন্তু এখন তাদের মধ্যে এ ধরনের বাদানুবাদ বা এ ধরনের কথাবার্তা, একে অপরের প্রতি যে ধরনের বাক্যবান মানে ব্যবহার করা, এগুলোতেও তো আপনার কাছে মনে হয় কিনা যে পরিস্থিতিটা কোন দিকে যায়, বা যে সহনশীলতার কথা বলি, যে সহিষ্ণুতার কথা বলি, সেই জায়গায় তো আর থাকছে না? কেমন দেখছেন বিষয়টা? দেখুন, শুরুতেই বলি যে যত বেশি বিভক্তি হবে তত বেশি এই যে বিপ্লবের যে স্পিরিট, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটা ব্যাহত হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় তারা ব্যর্থ হয়েছে এই কারণে যে পৃথিবীর কোথাও আপনি এই উদাহরণ দেখাতে পারবেন না যে অভ্যুত্থানের পরে অথবা বিপ্লবের পরে এই ধরনের একটা নরম প্রকৃতির সরকার কোথাও সফল হয়েছে। এবং তাদের সাহস নাই, অভিজ্ঞতা নাই, এবং তারা এখন মনে হচ্ছে পলায়ন পার, যে কোনোভাবে একটি নির্বাচন দিয়ে তারা সরে যেতে চাচ্ছে। অর্থাৎ এই যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা ফ্রাস্ট্রেট হবে যদি না পরবর্তী নির্বাচিত সরকার, মোস্ট লাইকলি বিএনপি, তারা যদি এই ধারণ করে, তারা যদি এই স্পিরিটকে এগিয়ে না নেয়। এখন সেই জন্য নেতাদের যদি এ ধরনের বক্তব্য হয়, তাহলে কি স্পিরিট সেই জন্য মানে ধারণ করে নেওয়া বা যেটা আমরা প্রত্যাশা করছি সেদিকে কত দূর যাবে? সেই জন্য বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তারা আগামী বাংলাদেশ কোথায় যাবে, আগামী বাংলাদেশ গণতন্ত্র হবে কিনা, দুর্নীতিহীন হবে কিনা, সুশাসন ন্যায় বিচার আসবে কিনা, এই পুরোটাই নির্ভর করবে প্রবাবলি বিএনপির উপরে। এখন আসেন যে আমাদের যে মোসাহেবি, যে চাটুকারিতার কথা আসছে, এইগুলা মূলত যে ওই যে বলছেন যে চাটুকারিতা কেন করে, চাটুকারিতার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক ফায়দা লোটা। আচ্ছা, অর্থনৈতিক। এখন এই চাটুকারিতার সৃষ্টি হয় আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি হলো যে কোনো পৃথিবীর ভালো রাজনৈতিক দলের সংস্কৃতি দেখবেন, সেখানে একটা অ্যাসেসমেন্ট সিস্টেম থাকবে। মনে করেন সেনাবাহিনীতে প্রমোশন দিলে একটা ট্যাবুলেশন হয়, তার ফিজিক্যাল ফিটনেস, তার সততা, তার যোগ্যতা, তার মেধা, তার সিনসিয়ারিটি, তার দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা, এইভাবে মার্কিং করে একটা ট্রেস করা হয়। এরপরে আপনার সিভিল যদি যান, সিভিল প্রশাসন, সেখানে কিন্তু এক ধরনের ট্যাবুলেশন হয়।
কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে কি কোনো টেবুলেশন সিস্টেম আছে? জিয়াউর রহমান সেটা করেছিলেন। আচ্ছা, যে যারা উনি খারাপ ভালো থেকে ভালোকে সামনে আনতে পেরেছেন, খারাপকে দূরে সরে রাখতে পেরেছেন। পরবর্তীতে যে দলটা স্বাধীনতার পরপরই এই দেশে আসছিল, আওয়ামী লীগ তো একটা দুর্বৃত্তীয় দল, এবং গত 15 বছরে এটা প্রমাণ হয়েছে যে এইটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না, এটা আসলে ইন্ডিয়ান একটা প্লান্টেড রাজনৈতিক দল হয়ে গেছিল। বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ ভুলণ্ডিত করে বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়াই ছিল একমাত্র কাজ, যার জন্য তারা প্রতিষ্ঠান ধ্বংস করছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে, গণতন্ত্র ধ্বংস করছে, সব কিছুই ধ্বংস করছে। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে রাজনৈতিক দলের সামনে এটা আসছে যে ভালো খারাপের ভিতরে ভালো মানুষকে তারা সামনে আনতে পারে কিনা। বাংলাদেশের দুর্নীতি 90% কমে যায় যদি রাজনৈতিক দলের ভিতরে এই চর্চা থাকে যে চাটুকার বাদ দিয়ে দক্ষ, যোগ্য এবং সততার ভিত্তিতে যদি সামনে আনা হয়, তাহলে কিন্তু তখন দেখবে যে আমি যদি চাটুকারিতা করি, আমি যদি এখানে মোসাহেবি করি, তাহলে আমার পদায়ন হবে না, পদায়ন হবে ওই সাবস্ট্যান্ডার্ড। যার জন্য এইটা যে ভালো রাজনৈতিক দলগুলো দেখেন তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ভালো মানুষকে সামনে আনতে পারে। দে গেট দ্য বেস্ট লিডার ইন দেয়ার পার্টি, খুঁজে ভালো মানুষকে। কিন্তু আমাদের এইখানে এমন একটা কলঙ্কিত রাজনৈতিক সংস্কৃতি, এমন একটা বিকৃত রাজনৈতিক সংস্কৃতি, কিভাবে জানি ভালো মানুষগুলো দূরে সরে যায়, চাটুকার, বাটপার, চোর, ডাকাত, বদমাইশ, গুন্ডা এগুলো সামনে আসে। এই জায়গার পরিবর্তন না হলে সামনে কিন্তু ভয়াবহ বিপদ হতে পারে। আওয়ামী লীগ টাইপের রাজনীতি, আওয়ামী লীগ টাইপেরই কিন্তু পরিণতি আনতে বাধ্য। এটা ইতিহাসের শিক্ষা। ফ্রাউন থেকে চসিস্কু হতে শেখ হাসিনা এবং সিরিয়ার বাশার আল আসাদ একই রেজাল্ট কিন্তু হয়েছে। সেই জন্য এই চাটুকারদেরকে দূরে রাখতে হলে আপনার রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে, রাজনৈতিক সংস্কৃতির ভিতরে টেবুলেশন করতে হবে, রাজনৈতিক সংস্কৃতির ভিতরে অ্যাসেসমেন্ট সিস্টেম থাকতে হবে, রাজনৈতিক দলের ভিতরে শুধুমাত্র আমার লোক খুঁজতে যাওয়া। এই আমার লোক যারা খুঁজে তাদের প্রত্যেকের পতন হয়েছে, প্রত্যেকের। আমার লোকরা কারো পতন ঠেকাতে পারে নাই, এরশাদের পতন ঠেকাতে পারে নাই, বিএনপির 2006 সালে তাদের পতন ঠেকাতে পারে নাই, আওয়ামী লীগের পতন ঠেকাতে পারে নাই। বরং আমার লোক না খুঁজে যদি দক্ষতা, যোগ্যতা, সততা, দেশপ্রেমিক খোঁজে, সেইটাই কিন্তু তারা বেসিক্যালি তারা এই দলগুলোকে প্রোটেক্ট করতে পারে। দলের ধ্বংস করার জন্য ভালো মানুষ সরায়া, মেধাবী সরায়া খারাপ মানুষ সামনে আনলে অটোমেটিক দল ধ্বংস হয়, অন্য কোনো কারণ লাগে না। তখন আবার এই চাটুকারা বলে কি, ওই দেখেন ষড়যন্ত্র হয়েছে, আমরা কিন্তু জিতে গেছিলাম, আমরা ভালো করেছি। এই চাটুকার সরানো বড় লিডারশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে আগে চাটুকারদেরকে সরাতে হবে, তখন এই ধরনের কথা কিন্তু কমে যাবে। মনে করেন আমি আজকে দেখলাম একটা খবরে আমাদের ভুলু সাহেব কি বললেন, উনি এর আগে বলছিলেন যে তারেক সাহেবের নাম নিলে অজু করতে হবে, ওনাকে তো ওয়ার্নিং দিয়েছে, সংযত হইতে বলছে। উনি কিন্তু সংযত হন নাই। উনি আবার কি বললেন যে বেগম জিয়া নোবেল পুরস্কারের প্রাপ্য, হকদার। আচ্ছা, হতে পারে বেগম জিয়ার অনেক কন্ট্রিবিউশন আছে, তো এই কথাটা যদি উনি না বলে অন্য কোনো থার্ড পার্সন বলতো, তাহলে ওনার কথাটা কিন্তু মানুষ নেবে ওই যে নিয়ন্ত্রণ নেই চাটুকারিতা। এবং ডিজার্ভ করেও, বেগম জিয়া ডিজার্ভ করেও, বরং সেটিও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, কিন্তু কারণ দলীয় লোক বলছে তার এইগুলো করে মূলত তারা লুটপাট করার জন্য, তাদের লুটপাট হালাল করার জন্য তারা নিকৃষ্ট নেকেট চাটুকারিতে লিপ্ত হয়। এই চাটুকারিতে যখন লিপ্ত হয় তখন ভালো মানুষগুলো আস্তে আস্তে সরে যায়। আপনি পৃথিবীর কোথাও দেখছেন যে ভালো মানুষ মুখ বুজে থাকে, মুখ লুকাই থাকে? যার জন্য রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়েছে মানে নিকৃষ্ট চাটুকারদের একটা কম্পিটিশন। সেই কম্পিটিশন কখনো যোগ্য, দক্ষ, ভালো মানুষ হোকে না। সেইখানেই রাজনৈতিক দলের টপ নেতৃত্বের চ্যালেঞ্জ হলো চাটুকারদেরকে সরিয়ে ভালো মানুষকে সামনে আনা, তাহলে এই ধরনের চাটুকারিতা বন্ধ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল ওয়াহাব ঠাকুর। যে প্রসঙ্গে বলছিলেন যে রাজনীতিতে এই যে আমার লোক খোঁজা হয় দক্ষ লোকের পরিবর্তে, তাতেও কি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধি পায় কিনা? চমৎকার একটি আলোচনার মধ্যে তিনি ঢুকেছেন। এই আলোচনার এই সময়ে শেষ করা যাবে না, বাট তবুও আমি আমার মতামতটা বলি। জি প্লিজ। একটা সাধারণ কথা হচ্ছে, অর্থনীতিতে ব্যাড মানি ড্রাইভস এ গুড মানি আউট অফ মার্কেট। খারাপ টাকা বাজার থেকে ভালো টাকাকে সরিয়ে দেয়। রাজনীতিতে ভালো মানুষেরকে সরিয়ে দিচ্ছে কথিত খারাপ মানুষ। কেন? অন্য আলোচনা যদি বাদও দেই, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা যদি বাদ দেই, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বাদ দিই, খুব সহজ ভাষায় এমন একটা কথা বলি। সে কথাটা হচ্ছে যে
নেতা বলতে আমরা কি বুঝি? নেতা বলতে সংসদ সদস্য, যিনি জনগণের পক্ষ হয়ে সংসদে কথা বলেন, তিনি ওই এলাকার জনগণের নেতা। ওই নেতা উপরের নেতা নির্ধারণ করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য জনগণের ভোটের কাছে আমরা যাই। তার আগের প্রশ্ন হচ্ছে নমিনেশন বাণিজ্যটা আমরা কেন করি? আমরা কিভাবে সংসদ সদস্য যোগ্যতাটা নির্ধারণ করি? সংসদ তো আইন প্রণয়ন করবে। সেখানে চোরাকারবারি কি করে ঢোকে, সেখানে স্বর্ণ ব্যবসায়ী কি করে ঢোকে, সেখানে চামড়া ব্যবসায়ী কি করে ঢোকে, সেখানে মদ এবং আরো অন্যান্য বাজে ব্যবসায়ী কি করে ঢোকে, সেখানে কেন এই কথাটা আমরা মানি না যে সংসদ সদস্য হতে হবে আইন বিষয়ক যারা অভিজ্ঞ তারাই কেবলমাত্র সংসদ সদস্য হবেন, কারণ তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। উপজেলা চেয়ারম্যানের টাকার ভাগাভাগি করা তার কাজ নয়। এই কথাটা আমরা কেন নির্ধারণ করি না? রাজনৈতিক দলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যদি প্রকৃত সংসদ সদস্য নির্বাচন করতে চান তাহলে আপনাকে প্রতীকবিহীন নির্বাচনে যেতে হবে। একটি এলাকায় 5 জন লোক দাঁড়ালে জনগণ ঠিক করবে কে যোগ্য। আপনি প্রতীকে নির্বাচন দিচ্ছেন। সেই 47 সালের আগে পাকিস্তানে জিন্না কলা গাছকে ভোট দিয়েছিলেন, আজও আপনি কলা গাছের পরিবর্তে নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ, যে কোনো একটা গাছের উপর আপনি ভোট দিচ্ছেন। তাহলে ভোটটা আপনি কাকে দিচ্ছেন? মানুষকে না গাছকে? আপনি যদি গাছকে ভোট দেন তার থেকে মানবিক আচরণ আশা করছেন না। তাহলে নেতা যদি আপনি নির্বাচন করতে হয়, আপনাকে যদি মোসাহেবি বন্ধ করতে হয়, আপনাকে সলতে কিন্তু তেল দিতে হবে। সেই তেলটা কোথায়? সেই তেলটা হলো ব্যক্তি নির্ধারণে। অর্থাৎ আপনাকে ঠিক করতে হবে যে আইন প্রণয়ন কে করবে। কি করে 1974 সালে বাকশাল হলো? বিরোধিতা করলেন জেনারেল ওসমানী, তিনি তো আইনবিদ নন। ব্যারিস্টার মনির হোসেন নয় আইন বোঝেন। আবদুল্লাহ সরকার বিরোধিতা করলেন। তাহলে আওয়ামী লীগের এতগুলো গরু মিলে কি করলো? যারা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করলো, যারা সংসদ সদস্য আন্দোলন করলো, তারা যে পার্লামেন্টে বসে দেশের মানুষের সংবিধান এই অধিকার কি তাদেরকে দিয়েছিল যে বাকশাল করা যায়? একটা লোক এই কথাটা বললো না। জেনারেল ওসমানী বললেন যে আপনি তো নির্বাচনের ম্যান্ডেট নেন নাই। এই কথাটার কি কোনো ভয়েস রেজ হয়েছিলেন? ইভেন খন্দকার মোশতাক আহমদ সাহেবকে এই কথা বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে নো, আপনি এটা করতে পারেন না। অতগুলো লোক যদি সংসদে দাঁড়িয়ে সেদিন বলতো যে বাকশাল গঠন সঠিক নয়, বাংলাদেশে বাকশাল হতো না। দলীয় লেজুর ভিত্তি হচ্ছে আমরা ভয় পাই। কাকে ভয় পাই? আমরা ভয় পাই আমার নিজের কুলুষিত আত্মাকে। আমার বিবেক শয়তানের কাছে বিক্রি করে দিয়েছি বলে বড় শয়তানের কাছে আমি মাথা নত করি। আমরা অনেক কথা বলি, আফটার রিটায়ারমেন্ট হুজুরা মোনাজাত করেন আমাদের মানুষ মারা যাওয়ার পরে তাকে জান্নাতে ব্যস্ত নসিব করুক, কিন্তু তিনি কি বলেন যে জীবিত অবস্থায় তিনি কতটা শয়তান ছিলেন? আমাদের সমাজে কিন্তু লেজুর ভিত্তি তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা ঘুণে ধরা আত্মা আছে, একটা অপপ্রচেষ্টা, অপহৃদয় এবং অপসংস্কৃতি যা আমাদের মধ্যে সবসময় ঘুরে খায়। এই ঘুরে খাওয়া, আপনি রুমিনা ফারাদের কথা বলছিলেন, তার বাবার নাম অলিহাত, শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি এই লোকটিকে। তার মেয়েকে নিয়ে তো আলোচনা হওয়ার কথা না। কেন হবে? অলিহাত ভাইয়ের মতো নিবেদিত মানুষের মেয়ে নিয়ে আপনার প্রশ্ন হচ্ছে বিএনপির, এটা তো খুব সহজ ব্যাপার নয়। কেন উঠবে? কোথায় গোলমাল হয়েছে? গোলমাল তো কোথাও একটা আছে। আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে আমরা মনে করি এমপি হওয়ার জন্য যোগ্যতা হচ্ছে ভাইয়ের সহবত, অর্থের বান্ডেল, স্বর্ণের প্রতীক। তাহলে এটা যদি ভিত্তি হয় তাহলে আপনি সংসদে কি দেবেন? সুতরাং আপনাকে কিন্তু, আমি কথাটা শেষ করি এইভাবে, যে আপনাকে যদি বাজারে ভালো টাকা রাখতে হয় তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে খারাপ টাকা নিজে তুলে নেওয়া। রাজনৈতিক নেতা হিসেবে যারা দায়িত্ব পালন করেন তারা যদি ঠিক থাকতে চান তাহলে তাকে ঠিক করতে হবে, দলীয় কর্মীদের, দলীয় নেতাদের ঠিক করতে হবে। এখানে ঐক্যটা সেখানে করতে হবে যে আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে চোখ অন্ধ করে হাঁটবো না, বরং চোখ খোলা রেখে বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। আমি আগের আলোচনা থেকে বলি, জেনারেল এরশাদকে নমিনেশন দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, মীর শওকত সাহেবকে না দিয়ে। তার এই ভুলের মাসুল দিতে হয়েছে জিয়াউর হত্যার মধ্য দিয়ে, এবং সেখানে সামরিক শাসন আসলো। জিয়াউর রহমান সাহেবের পরিবর্তে যখন এরশাদ সাহেব সামরিক শাসন দিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের মতো আইনজীবী কি করে জেনারেল এরশাদের মোসাহেবি করেছেন? তিনি কি আইন বোঝেন না?
তিনি জিয়া রহমানের হাতে দীক্ষা নেন নাই, তাহলে সেই লোকটি কি করে এরশাদের মতো একটা তৃতীয় শ্রেণীর সামরিক শাসকের মোসাহেবি করলেন? কেন বেগম জিয়াকে তখন ঘর থেকে এসে হাল ধরতে হয়েছিল? একজন রাজনীতিবিদ তখন এই সাহস দেখান নাই যে এরশাদের বিরুদ্ধে কথা বলা যায়। তাহলে তারপরে যখন বেগম জিয়া কথা বলেন, কার কথা সত্য হবে? মধু সাহেবের কথা সত্য হবে না ম্যাডামের কথা সত্য হবে? এই জন্যই হচ্ছে রাজনৈতিক যে সাহস দরকার, যে যোগ্যতা দরকার, সেটা সময় যদি আপনি শোনা করেন। আজকে আমরা কি বলি, 36-এর বিপ্লবের কথা বলি যে এইসব ছেলেপান্ডা করছে, কথা তো সত্য। এইসব ছেলেপান্ডা করছে, আপনি কোথায় ছিলেন? রাস্তায় তো নামেন নাই, এই কথা তো বলেন নাই যে জীবন গেলে যাক, তবু হাসিনার বিরুদ্ধে আমি লড়াই করব, সাহসের সাথে এই কথা। তাহলে এই জায়গাটা থেকে আপনি আসতে হবে। রাজনৈতিক নেতৃত্ব যদি ঠিক করতে চান, যে কথাটা তিনি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আছে আমরা আছি, যেই কথাটা আপনি বলেছেন যে রাজনীতি যদি ক্লিন করতে হয়, রাজনীতি স্বচ্ছ করতে হয়, এবং সেটা দেশের স্বার্থে, যেটা দেশপ্রেমের মধ্যে, তাহলে আগে ক্লিন হতে হবে আপনি নিজেকে, পরিশুদ্ধ আত্মা আগে আপনাকে তৈরি করতে হবে, তারপরে না আপনি লড়াই করবেন। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন যে বিষয়গুলো আলাপ হচ্ছিল সে প্রসঙ্গে বলবেন। পাশাপাশি আমরা দেখছি এই যে রাজনীতির বক্তব্য, রাজনৈতিক বয়ান, রাজনৈতিক স্লোগান, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলছি। আগস্ট পরবর্তী সময়ে আমরা তো 2024 সালের আগস্ট পরবর্তী সময়ে আমরা তো নানা বিষয়ে একটা ইতিবাচক পরিবর্তন আশা করছি। তার মধ্যে রাজনীতিরও তো একটা গুণগত পরিবর্তন, রাজনৈতিক ভাষার পরিবর্তন, রাজনৈতিক স্লোগানের পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তন কি দেখতে পাচ্ছি আমরা? রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠাতা যারা, সম্মান শ্রদ্ধা যাদের দেওয়ার কথা, তাদের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা হচ্ছে, যে ধরনের স্লোগান, এবং সেগুলো কিন্তু মেধাবী শিক্ষার্থী যারা, তারাই, বুয়েটের শিক্ষার্থীদের তো আর আমরা অমেধাবী বলবার সুযোগ নেই, বা তাদের জ্ঞান বুদ্ধির ব্যাপারে প্রশ্ন তোলবার সুযোগ, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এরকম ঘটনা ঘটছে। এটি কেন হচ্ছে? আমরা তো বিএনপি নেতাদের আলোচনাই করছি, কিন্তু তাদের কাছ থেকে তারুণ্য যারা, তরুণ সমাজ, তাদের কাছ থেকেও তো আমরা প্রত্যাশা করি। না, অবশ্যই আমাদের আবার ওই রাজনৈতিক সংস্কৃতির ওই জায়গাটা আসতে হবে যে 71 সালে যে আমি শেখ সাহেবের যদি আপনি তার যদি অবদান দেখেন, স্বাধীনতার আগে তার অবদান কিন্তু ছিল অবিস্মরণীয়। কিন্তু যখন উনি সরকার গঠন করলেন, তখন তো নেলসন ম্যান্ডেলার উদাহরণটা কিন্তু সামনে আসেনি। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খেটেছেন এবং মাত্র এক টার্ম সরকারে ছিল। ওনাকে কিন্তু অনেকেই সাজেশন দিয়েছিলেন যে আপনি আমৃত্যু থাকেন, উনি সেটা নেননি। কিন্তু এই ভদ্রলোক, উনি প্রথম প্রেসিডেন্ট হলেন, তাতে হল না প্রধানমন্ত্রী, তারপরে বাকশাল, অর্থাৎ স্বাধীনতার পরে কমপ্লিটলি হি হ্যাজ ফেইল্ড। এবং তার ব্যর্থতা শুরু হয়েছে তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। যারা পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেইখানে একটা ক্রনিক ক্যাপিটালিজম, পারিবারিক ধনতন্ত্র সৃষ্টি হয়। তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, চাকর বাকর সব ধনী হয়ে যায়, আর জনগণ সাফার করতে থাকে। যেখানে দুর্ভিক্ষ হয়েছে সেইখানে কিন্তু তার লেভিশনেসের কোনো অভাব ছিল না। এইটি হলো একটা ফ্যাসিস্টের লক্ষণ, যে তারা ভোগবাদিতায় লিপ্ত হয়, পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না। সো এই কোশ্চেনটা কিন্তু সবসময় আসে যে যারা পরিবার নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কীভাবে সুশাসন ন্যায় বিচার দেবে? তাহলে রাজনৈতিক প্রথম চ্যালেঞ্জ হলো যে তারা পরিবারের মেম্বারদেরকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। এবং এই যে পারে না, আলটিমেটলি কিন্তু সেইটা ব্যর্থতায়, এবং সেই ব্যর্থতা থেকে কিন্তু পতনে, সেখান থেকে কিন্তু আর ফেরত যাওয়ার সুযোগ থাকে না। রাজনীতিতে দুইটা টানেল পরস্পর থাকে, একটা হলো ডে অন থেকে সুশাসন, এবং শেষে যে আপনার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, স্টেবিলিটি। আর আপনি যদি একবার অপশাসনে ঢুকছেন, আরও অপশাসন, শেষ পর্যন্ত দুর্বৃত্তায়ন, শেষ পর্যন্ত স্বৈরতান্ত্রিকতা, শেষ পর্যন্ত মাফিয়াতন্ত্র, শেষ পর্যন্ত পতন। এখান থেকে আজ পর্যন্ত কেউ সরতে পারে না, ইতিহাস এর বাইরে আজ পর্যন্ত যায়নি। আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে ফ্যাসিজম পার্মানেন্সি নিয়েছে। শেখ হাসিনা গর্বের সাথে বলেছিল যে আওয়ামী লীগের পতন হবে না। ইন্ডিয়া তাকে পরামর্শ দিয়েছিল যে আপনাকে কেউ সরাতে পারবে না ক্ষমতা থেকে, অথচ 5ই আগস্ট কিন্তু এই ঘটনা ঘটে গেল। এইটাই সত্য। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার প্রিভিয়াস টকশোগুলো যদি দেখেন, 2011 সাল থেকে বলছি যে আওয়ামী লীগ যেখানে ঢুকেছে 2014 নির্বাচন দিয়া, সেখান থেকে তার বের হয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। একমাত্র কনসিকুয়েন্স ছিল পতন। এটা শুধু সময়ের ব্যাপার, সেইটা এই 24 সালে ঘটেছে। সেই জন্য ওই যে
যে রাষ্ট্র গঠনের যে রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্বের সবার একই গুণ দেখবেন। তারা পরিবারকে দূরে রাখতে পেরেছে, তারা দুর্নীতিকে দূরে রাখতে পেরেছে, তারা আপনার ধনতান্ত্রিক যে উন্নতি পরিবর্তন সেইখান থেকে দূরে থাকতে রেখেছে। তো বাংলাদেশে দুর্বৃত্তিত রাজনৈতিক কালচার পুরো সমাজকে দুর্বৃত্তিত করে ফেলছে। একটা ব্রিলিয়ান্ট ছাত্র যখন চাকরি করে করে আস্তে আস্তে তার জীবন গড়বে, দেখা গেল সে কোনোদিন একটা ছেলে অন্যটা ছেলে চাকরি পায় নাই, রাজনৈতিক এই মোসাহেবি করে হঠাৎ করে চাঁদাবাজি করে তার সে অনেক অর্থনৈতিক সম্পত্তি হয়ে গেল। গ্রামে যায় তখন ফুটেমি করে, মানে এরা আবার বড় গাড়ি নিয়ে যায়, মানে পুরো সংস্কৃতিটা বিকৃত। তখন মানুষ দেখেন এ এত বড় চাকরি করে, এ তো কাউরে মানে ওইরকম সাহায্য করতে পারে না, উনি এসে তো কাপড় দিয়ে গেছে, এইটা দিয়ে গেছে, ওইটা দিয়ে গেছে। মানে সমাজটা এইভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন পুরো সমাজটাকে কলুষিত করে ফেলছে। এখন রাজনীতির একটা ধারা দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতি, মানে চুরি করবে, ডাকাতি করবে, লুটপাট করবে, ভোগবাদিতা করবে, জনগণের সম্পত্তি বানায় বিদেশে পাচার করবে, এইগুলো করবে। এইখান থেকে রিভার্স করা কিন্তু অত্যন্ত কঠিন। এই যে ধারা, কুইক টাকা বানানো, কুইক ধনবান হওয়া, কুইক পাজেরোকারী, কুইক সবকিছু, বড় বিল্ডিং, এতে কিন্তু ছাত্ররা যে সেইখান থেকে কতটা নিবৃত থাকতে পারবে সেটা তো একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, বড় কোয়ালিটির ব্যাপার। যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইঙ্গিত দেখা গেছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেটা তো বিতরিত হয়ে গেছে। এখন হচ্ছে দুর্বৃত্তায়ন, দুর্নীতি হইলো তাদের মানে বাংলাদেশের একটা ওয়ে অফ লাইফ হয়ে গেছে। এই জন্য একটা সমাজ একটা অস্থিরতা হয়ে গেছে। এবং আমি বলি যে আপনি যদি বাংলাদেশকে ফেইল্ড স্টেট নাও বলেন, ডিসফাংশনাল স্টেট, এবং সেই ডিসফাংশনাল স্টেটের সবচেয়ে বড় 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 উদাহরণ হলো রাস্তা। ট্রাফিক ব্যবস্থা মনে হয় পৃথিবীতে এসছে নিকৃষ্ট ট্রাফিক ব্যবস্থা নাই, এসছে। সেইখান থেকে ঘুরে দাঁড়াতে হলে ওই টপ নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে, চ্যালেঞ্জটা তারই অতিক্রম করতে হবে। ধন্যবাদ। আমরা যে বিষয়ে বলছিলাম উত্তরণের উপায়, খুব সংক্ষেপে যদি এই যে বিদ্যমান পরিস্থিতি দেখেন, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আজকের যে আলোচনাগুলো দেখছেন, সেটা হচ্ছে কি যে 5ই আগস্টের 24-এর আগে 30-31 জুলাইতে তৎকালীন শাসক আওয়ামী লীগের নেতৃত্বে যে জোটের বৈঠকে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং ওই সভায় যে সিদ্ধান্তগুলো হয়েছিল আজকের কিন্তু আপনি যে আলোচনা করছেন এই আলোচনার সাথে দেখবেন প্রায় হুবহু মিলে যায় যারা এই বিকৃত কথাগুলো বলছেন। আপনি দেখেন যে স্বাধীনতার পরে পল্টনে দাঁড়িয়ে আসম আব্দুর রব বললেন যে আমি এখান থেকে বঙ্গবন্ধু উপাধি তুলে নিলাম। তৎকালীন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বললেন যে সিংহের গর্জন সয়, বানরের ভেংচি সয় না। আপনি হিসাব করে দেখবেন যে এটা বলতে তিনি যাকে বুঝিয়েছেন তিনি কিন্তু আমাদের স্বাধীনতার খলিফাদের একজন। 4 খলিফা বলা হয় তাদের, খলিফা 4 জন, এটা তার বিকৃত হয়ে যাবে। 4 খলিফা আছে ইসলামের। না, আজকে আমরা যে কথাগুলো নিয়ে আলোচনা করছি কি বলছি, আপনি বলছেন যে জামাত ইসলাম বা এনসিপি বা ওইসব, কিন্তু কথাটা কি? কথাটা হচ্ছে যে ফ্যাসিবাদের পক্ষে না গণতন্ত্রের পক্ষে। কে হটিয়েছে, কেমন করে হটিয়েছে, এটা লম্বা ইতিহাস। 15.5 বছর বা 14 বা 15 বছরের ইতিহাস তো আপনি 2 দিনে শেষ করতে পারবেন না। কিন্তু এ কথা তো ঠিক যে ফ্যাসিবাদকে হটানো হয়েছে, ফ্যাসিবাদ হটেছে। তাহলে ফ্যাসিবাদকে হটিয়েছে, আজকে যদি আপনি সেই যারা বা যে শক্তি ফ্যাসিবাদের পক্ষের শক্তি, যদি আপনি তার বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন। যারা বাকশালের পক্ষে কথা বলেন তারা কিন্তু গণতন্ত্রের বিপক্ষে কথা বলেন। এখানে ইন্ডিভিজুয়াল চরিত্র দেখার কোনো সুযোগ নাই, বিষয়টি পলিটিক্যাল। রাইট। রাজনৈতিকভাবে যদি দেখেন তাহলে আপনাকে সিদ্ধান্ত করতে হবে বাকশাল সঠিক না বাকশালের বিরোধিতা সঠিক। 24-এ যদি আপনি দেখেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিবাদ সঠিক না ফ্যাসিবাদের উচ্ছেদ সঠিক, গণতন্ত্র সঠিক। তাহলে গণতন্ত্রকে যদি আপনার আপহোল্ড করতে চান, গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি আপনি সংহত করতে চান, তাহলে যে কথাটা তিনি বলেছিলেন যে আপনি এখন সেই সমন্বয়কদের বিরুদ্ধে, তারা বলছেন যে লোক তাকে প্ররোচিত করেছে মপ করে চাঁদাবাজি নিতে, তাহলে দুঃশাসকের লোভে দোষ কি? আমার লোভ যদি দোষী না হয় তাহলে দুঃশাসকের লোভই দোষী নয়।
আমাকে লোভে উঠতে উঠতে হলে যে শিক্ষা, যে প্রক্রিয়া লাগবে, সেটা কিন্তু গরিবত্ব কিন্তু লোভ না। যদি গরিব মানুষ লোভী হতো তাহলে তো আপনি টিকে থাকতেন না। আমাদের বাংলাদেশের ধনী মানুষের সংখ্যা কয়জন? সবাই তো গরিব। কই কোনো গরিব মানুষ তো কোনো ধনী মানুষের পিছে পিছে সন্ত্রাস করছে না, তার চুরি করছে। চোর সে কিন্তু কোটি টাকার চোর, আর আধা খণ্ড রুটি চুরি করা, এই চুরি আলাদা। ক্ষুধার দায়ে যে মানুষ থেকে খাবার নেয় সে, আর আজকে যিনি কোটি কোটি টাকা বিদেশ পাচার, দুটা চোরটা এক না। শব্দ এক হতে পারে কিন্তু বিষয়টা এক না। আমাদের বাংলাদেশ চরিত্র কি? যেহেতু এখানকার মানুষের অর্থনৈতিক বিত্তবলয় নাই, প্রত্যেকেই তার মতো করে খেতে হয়। এই জন্য এখন যদি আপনি মনে করেন যে বিপ্লবী শক্তি যারা রাষ্ট্র পরিবর্তন করেছে তারাও মনে করলো যে আইসি 2 দিন খেয়ে নেই, এই কথাটা যদি আপনি মনে করেন তাহলে তো ওই জায়গাতে আপনাকে এটা ঠিক করতে হবে। দখলি সত্তা যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগের দখলীকরণ ভুল, তাহলে আপনার দখলীকরণও ভুল। আপনি যদি মনে করেন 71 সালে যারা পাক বাহিনীর সাথে পিছনে লুটপাট করছে তাদের সেই লুট যদি ভুল হয়, তাহলে আজকে যদি সেই লুটের সম্পত্তি কেউ দখল করেন সেটাও ভুল। এখানে ব্যক্তি নাই। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আপনি করলেও যা হবে, আমি করলেও তাই হবে। বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হবে। বঙ্কিমের শব্দটি বলতে হবে, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? যে অধমকে আমি সরিয়েছি সেই অধমের বিপরীতে যদি আমি উত্তম উদাহরণ সৃষ্টি করতে না পারি, তাহলে আমিও অধমে অন্তর্ভুক্ত হব। আর আমি যদি অধমে অন্তর্ভুক্ত হই, তাহলে 1975 সালে যদি অপরাধ হয়ে থাকে, 24-এ যদি অপরাধ হয়ে থাকে, তাহলে বাকিগুলো অপরাধ হিসেবে গণ্য হবে যদি আপনি সেই সঠিক পথে না চলেন। এই জন্যই কিন্তু উনি কথা বলেছেন, এই জন্য কিন্তু বাংলাদেশের 54 বছরের শাসনে বারবার জিয়াউর রহমান ফিরে আসেন। কারণ তিনি একজন ব্যক্তি ছিলেন যিনি সেনাবাহিনী থেকে বা রাষ্ট্র ক্ষমতা নিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, নিজেকে সকল প্রকার দুর্নীতির ঊর্ধ্বে রেখেছেন। সকল প্রকার দুর্নীতির, একেবারে দুর্বৃত্তায়ন বলতে কি জিনিস এটা ওই শাসন আমলে ছিল না। শুধু যে তিনি কম খাইছেন শুধু তাই না, তার ব্যক্তি চরিত্রের যে নিষ্কলঙ্ক ব্যক্তি চরিত্র ছিল, এর ধারে কাছেও আমাদের সমাজে এখন কোনো মানুষ নাই, অথচ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। তাহলে তিনি একটি মডেল। আজকে আমাদের সমাজে যদি আমরা মিনিমাম ভদ্রতা অর্জন করতে চাই, যদি আমরা মনে করি মিনিমাম সফলতা চাই, তাহলে আমাদেরকে প্রথমেই কিন্তু জিয়াউর রহমানের মডেলটা গ্রহণ করতে হবে। এখন সেই জিয়াউর রহমানকে আমরা নিন্দা করি, যারা করছেন তারা সাংঘাতিক বিনটেক, তারা ওখানে যেতে পারেননি এখনো। জিয়াউর রহমান যেখানে পৌঁছেছিলেন, এখনো মানুষের মধ্যে জিয়াউর রহমান সমভাবে আলোচিত। তাহলে জিয়াউর রহমানের সাথে যদি আপনি তুলনা করতে পারেন, তাহলে সমস্ত অন্তত ওই জায়গাটার মধ্যেও যদি ঢুকতে পারেন, তাহলে আপনি অন্তত এই অ্যাচিভমেন্টটা করতে পারেন যে মানুষের দুঃখ, দুর্ভোগ, দুর্যোগ, দুর্বিনীত এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এটি একটি সাধারণ প্রবাদ। তিনি তো সমস্ত জায়গায় নামাজের আয়োজন করেছেন, তিনি সংবিধানে বিসমিল্লাহ দিয়েছেন। আপনি তো এখন বিসমিল্লাহ বলে কানো না। আপনার ইসলামিক দলগুলো পর্যন্ত তারা মনে করে যে বলছেন, আওয়ামী লীগ আমলে বলছে যে মদিনার সনদে বিসমিল্লাহ ছিল না। আমাদের আলেমরা ফতোয়া দিছে যে মদিনার সনদে বিসমিল্লাহ ছিল না, তো বাংলাদেশের সংবিধানে থাকতে হবে কেন? আমাদের বড় বড় আলেমরা ফতোয়া দেয়। কিন্তু আপনি তো এইটা দেখলেন না যে এই তখন জিয়াউর রহমান যখন বিসমিল্লাহ যুক্ত করেছিলেন, তার অর্থ হচ্ছে তিনি সমস্ত মানুষকে একটি মূল্যবোধের ব্যানারে এনেছেন। বিসমিল্লাহ কিন্তু শুধুমাত্র একটি শব্দের জন্য না, এটি আপনাকে প্ররোচিত করে, এটি আপনাকে উৎসাহিত করে এবং এটি আপনাকে বাধ্য করে যে আপনার প্রতি মানবতা, মূল্যবোধের সঞ্চালন করতে। আজকে বাংলাদেশের যে সংকট, এখানে প্রত্যেকটি মানুষ মিথ্যাচারের মধ্যে লিপ্ত, প্রতিটি মানুষ অসততার মধ্যে লিপ্ত, প্রতিটি মানুষ মনে করে মিথ্যা বলে পার পাওয়াই সঙ্গত। তাহলে সেই রকম একটা সমাজের রাজনৈতিক কালচার কি হবে? আপনি কি কাচের ঘরে বসে অন্যকে ঢিল ছুড়তে পারবেন? আজকে এই ঢিল ছোড়ার অবস্থার চেয়ে নিজেকে শুদ্ধ করা দরকার যে হ্যাঁ, আমাদেরকে মডেল দেখতে হবে। আমরা অনেকে 1 মিনিট শেষ করতে চাই, সরি আপনাকে এই কথা। আমরা বলতেছি ইসলামী সমাজ করব, আমরা বলছি বিপ্লবী সমাজ করব, আমরা বলছি অনেক কথা। আগে সবার আগে মানুষের বৈষম্য নিরসন করে মানুষের চাওয়া পাওয়ার মধ্যে একটা সঙ্গতি স্থাপন করেন। প্রত্যেক মানুষকে এটা বুঝতে যান যে দেশটা আসলে তারও, পরিবর্তনে সেও কিছু পায়। দ্রব্যমূল্যে, হাসিনার দ্রব্যমূল্যে আর আজকের দ্রব্যমূল্যে কোনো পরিবর্তন নাই। তাহলে সে কি পেল? সে যে 1500 মা যে বুক খালি করলো, সে কি পেয়েছে? সে কি বাজারে গিয়ে
সস্তায় পেঁয়াজ মরিচ কিনছে, চাল কিনছে, মাছ কিনছে, তা তো না। তাহলে সে যদি কিছু না পায় তাহলে তার এই রক্তদানের বেনিফিটটা কি? সুতরাং অর্জনটাকে সংগঠিত করতে হলে প্রাপ্তিটাও বুঝাই দিতে হবে যে আমি কি দিলাম এবং কি পেলাম, তাহলেই কিন্তু একটা সুস্থ রাজনীতি গড়ে উঠবে। রাজনৈতিক নেতাদের বক্তব্য সম্পর্কে যদি একটু বলেন যে কি যদি সংযত না হয় তাহলে কি হতে পারে দলের জন্য এবং মানুষের কাছে কি মেসেজ যায় এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে, সেটি যদি একটু বলেন। এটা সহজ আলোচনাটা হলো এই যে তার অতীতের যে পরিণতি হয়েছে তাকে সেই পরিণতি বহন করতে হবে, এটা নতুন করে বলার দরকার নাই। যেমন আপনি ক্ষুধা লাগলে খাবেন, এটার জন্য আপনার মাকে ডেকে দিতে হবে না যে এখন তুমি খাবে। তার মানে কি রাজনীতিবিদদের এই বোধ নেই যে অতীতে কি হবে এটা? শিক্ষাই নাই, বোধ তো অনেক পরের ব্যাপার। ওই বোধে যাওয়ার জন্য যে শিক্ষা দরকার প্রাইমারি, সেই শিক্ষা থাকলে ফজলুর রহমান সাহেবের মতো লোক যে সারা জীবন রাজনীতি করা একজন মানুষ, সে এখানে এসে তার হয়তো ক্ষোভ আছে নির্বাচন নিয়ে, কিন্তু সেই জন্য তো সে ফেসিবাদের পক্ষে কথা বলতে পারে না। আমার অনেক ক্ষতি হয়ে থাকতে পারে, কিন্তু আমি তো ফেসিবাদের পক্ষে কথা বলতে পারবো না। তাহলে যখন ফেসিবাদের পক্ষে কথা বলছে খুব ছোট স্বার্থে কথা বলছেন, যে ভাই অনেকগুলো উদাহরণ বললেন, সুতরাং এই উদাহরণটা বড় কথা। বড় কথা ওই শিক্ষাটাই তাদের দরকার যে তারা কেন লড়াই করছে, তারা কি পকেটের জন্য লড়াই করছে না জনগণের জন্য করছে, এই জায়গাটায় যাওয়া। সারোয়ার হোসেন, কেন আসলে এই রাজনীতিবিদরা এই ধরনের কথাবার্তা বলেন বা এ থেকে উত্তরণ কিভাবে পাওয়া যায় এবং এই ধরনের পরিস্থিতি কিভাবে এড়ানো যায়? অ্যাকচুয়ালি যারা রাজনীতি করে প্রত্যেকের একটা কথা বলার স্টাইল থাকে। এখানে সাধারণত কেউ কারে নিয়ন্ত্রণ করে না। তো এর ভিতরে অনেকে দেখবেন যে স্লাং ছাড়া কথা বলতে পারে না, কারণ ওনাকে কোনোদিনই গাইডলাইন দেয় না যে আপনারা এই কথাগুলো মানুষে ভালোভাবে গ্রহণ করছে না। তখন ওই যে একবার যখন খারাপ শব্দ ব্যবহার করা শুরু করে, ক্রমান্বয়ে আরও বেশি খারাপের দিকে যায়, আরও বেশি খারাপের দিতে যায়। যে একটা জোকই আছে যে একটা বিশেষ শব্দ আমি বলবো না অডিয়েন্সের জন্য, যে এইটা ছাড়া কথা বলতে পারেন না, তখন সে বলে পারি না হয়েছে কি, ওই শব্দটাই আবার ব্যবহার করছে। সো এটা একটা ইডিওসিনক্রেটিক না, এটা একটি বিষয় আপনি বললেন সাইকোলজিক্যালি দেখেন যে একটা ইডিওসিনক্রেসি সৃষ্টি হয়, ভাষা ব্যবহারের ব্যাপার আপনি বললেন। কিন্তু যে একটি তো আরেক ব্যাপার আছে, সেটি হচ্ছে যে এক ধরনের মানসিকতা বলি কিংবা এক ধরনের চেতনা বলি যে দীর্ঘদিন থেকে একটি ফ্যাসিবাদ, ঐতিহ্যের কথা বলে, জি ঐতিহ্যের কথা বলে। কিন্তু আমি বলছি যে দীর্ঘদিনের যেই ফ্যাসিবাদের কথা বলছি বা যেই অপশাসনের কথা বলছি, তাকে যখন হটানো হয় বা যে ধরনের অত্যাচারের করে, এর পরবর্তীতে এসে আবার যদি আমার বক্তব্যে তাদের পক্ষাবলম্বন সূচক কোনো কথাবার্তা আসে, তখন কি এই সেন্টিমেন্টটাকে বাধাগ্রস্ত করে কিনা, বিপ্লবের সেন্টিমেন্টের সাথে ওটা যায় কিনা? আমি ওই জায়গাটা বলতেছিলাম যে একটা কথার কারণে আপনি কথা না বললে হয়তো তেমন বেকায়দায় পড়বে না, কথা না বললেও বেকায়দায় পড়তে পারেন, কিন্তু কখনো একটি কথা আপনার খুনের কারণ হতে পারে। সেই কথা যদি একটা বৃহত্তর জনগোষ্ঠীর সেন্টিমেন্টকে আঘাত করে, তাহলে সেখানে আইনের ভাষায় বলে প্রভোকেশন যদি প্রমাণ করা যায় কোর্টে, তাহলে খুনের মামলায় ফাঁসি হয় না, ওইটা একটা ডিফেন্স। যার জন্য যে কথা বলে ওই যে ইডিওসিনক্রেটিক, যে পিকুলিয়ার বিহেভিয়ার অফ এ পার্সন, ইডিওসিনক্রেসি, এই ইডিওসিনক্রেসি রাজনৈতিক দলগুলো আসলে নিয়ন্ত্রণ করে না। আর রাজনৈতিক দলের ভিতরে মানে রাইভাল গ্রুপ থাকে, তো দেখে এটা নিয়ে খেলে, আর উল্টোভাবে বলে আপনি তো খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, তখন সে আবার ওই কথা বলতে এমন একটা স্লিপারি জায়গা, এমন একটা মানে তৈলক্ত জায়গা, বুঝছেন, এইটা সেলফ নিয়ন্ত্রণ ছাড়া অনেক সময় বড় ধরনের ভুল করে। সেই জন্য আমি বলি যে এই রাজনীতি করা উচিত নয়, যে রাজনীতি করলে যে আওয়ামী লীগের দেখেন মানে কি নির্লজ্জ, পৃথিবীর ইতিহাসে আপনি এই উদাহরণ পাবেন না। পুরা প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, 300 এমপি, আপনার মাদ্রাসার খতিব, মসজিদের খতিব সহ ইউনিয়ন পরিষদের নেতা পর্যন্ত পালাই গেছে। এইটা কি রাজনীতি হতে পারে আপনি বলেন? সো আপনার এই রাজনীতি করতে হবে, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, আপনার ক্ষমতার পরিবর্তন হবেই, ক্ষমতা যাওয়ার পরে যাতে আপনার পালাতে না হয় সেই হিসেবে আপনার কথা এবং কাজ, শুধু কথা শুধু কাজ না, কথা এবং কাজ, সেই শিক্ষাটাই আপনার এই 5ই আগস্ট থেকে আমাদের নেওয়া। অসংখ্য ধন্যবাদ। সেই শিক্ষা যে কেউ নিয়েছে সেটার লক্ষণ অন্তত আমাদের কাছে অতটা পরিষ্কার নয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত দুজন আলোচক যে কথা বললেন, রাজনীতিবিদরা আসলে তাদের বক্তব্য দেবেন, কোনো সময় হয়তো তাদের কর্মীদের
নেতাদের চাঙা করার জন্য নানা কথাবার্তা বলবেন, কিন্তু এমন কথা হয়তো তারা বলবেন না যে কথাটি পরবর্তীতে তাদেরকে আবার ব্যাখ্যা দিতে হয় নতুন করে, বা বিভিন্ন রকম বিশ্লেষণ করতে হয়, পরিষ্কার করতে হয়, স্পষ্ট করতে হয়, এবং সমাজে বিভিন্ন মানুষের ভেতরে সেন্টিমেন্ট আঘাত করে এ ধরনের কথা হয়তো তারা বলবেন না। তারা আরও সংযত হবেন, এবং সেই বার্তাটি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।